রেকর্ডিংটা শুরু করুন। আচ্ছা, আজকে আমরা ধারক ধারকত্বটা করব। তো এটা খুব সহজ চ্যাপ্টারই, তবে ধারক ধারকত্বর বিশেষ কয়েকটা জিনিসের উপরে আমাদের একটু নজর দিতে হবে, আর কিছুই নয়। তো ধারক ধারকত্ব, এটা প্রথমেই কনসেপ্টটা এসে বলে রাখি যে ধারক মানে আধান সঞ্চয়ক যে ডিভাইস, মানে আধান সঞ্চয় করার জন্য আমরা যেটা ডিভাইস ব্যবহার করি সেটাকে বলছি ধারক। তো যে আধান ধরে রাখতে পারে, কিন্তু কোনো বস্তুতে আধানের মান কিউ এর মান যত বাড়ানো হবে তার বিভবের মান তত বাড়বে। এই জন্য কিউ সমানুপাতিক ভি, সেখান থেকে সমানুপাতিক ধ্রুবক এসে কিউ সমান সি ইন্টু ভি। এই সি কেই বলা হচ্ছে ধারকত্ব। তাহলে দেখো, ধারক হচ্ছে একটা ব্যবস্থা যেটা আধান ধরে রাখতে পারে, আর ধারকত্ব হচ্ছে সেই ব্যবস্থাটা, অর্থাৎ সেই ব্যবস্থার যে আধান ধরে রাখার যে ক্ষমতা সেটা ব্যাখ্যা করা হচ্ছে এই ধারকত্বের সাহায্যে। তাহলে এখানে স্বভাবত এই ধারকত্ব সি সমান হচ্ছে কিউ বাই ভি। তাহলে একক অনুযায়ী আমরা যদি বলি, কিউ এর একক কুলম্ব আর ভি এর একক ভোল্ট। তাহলে এখান থেকে এলো কুলম্ব পার ভোল্ট, বা এটাকেও বলা হয় ফ্যারাড। তবে ধারকত্ব যখন আমরা প্রকাশ করব, মান লিখবো, তখন অনেক ক্ষেত্রে দেখবে যে মাইক্রোফ্যারাড ব্যবহার করা হয়। তো সিম্পল যে 1 মাইক্রোফ্যারাড ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। দেখো, ধারকত্বকে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ন্যানোফ্যারাড এগুলোতে আমরা প্রকাশ করতে পারি। তাহলে সেই অনুযায়ী বলে কি 1 ন্যানোফ্যারাড মানে 10 টু -9, পিকো মানে 10 টু -12, ফেমটো মানে 10 টু -15। এইভাবে যা বলবে সেই অনুযায়ী আমাদেরকে মানগুলো বসাতে হবে। এবারে সেই ধারকত্বের মাত্রা। তাহলে ধারকত্বের মাত্রা কি হবে? বলবো স্যার, দাঁড়ান স্যার একটু করছি। বলো বলো। আচ্ছা, কর। স্যার এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, আই স্কোয়ার, টি টু দি পাওয়ার 4। হ্যাঁ, ঠিক আছে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখানে আমি হিন্টসটা বলে দিই। দেখো, এটা তো কিউ আছেই, আবার আমরা জানি সে ডব্লিউ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে ভি সমান কি হচ্ছে? ডব্লিউ বাই কিউ। তাহলে আলটিমেটলি এটা হচ্ছে, দেখো, কিউ স্কোয়ার বাই ডব্লিউ। তাহলে কিউ স্কোয়ার মানে আই টি হোল স্কোয়ার বাই, তাহলে ডব্লিউ মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস। তো জন্য এখান থেকে ফাইনালি আসে এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। আচ্ছা, এবার ধারকত্ব আমরা নির্ণয় করব দুটো বিশেষ ক্ষেত্রে, একটা হচ্ছে গোলীয় ধারক আর একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো এই দুটো আমরা বিশেষত করব। তারপরে সমান্তরাল পাত ধারক করলে তারও আবার কিছু বিশেষ ক্ষেত্র আছে, সেগুলো আমরা এক এক করে। তো প্রথমে আসি গোলীয় ধারকের ধারকত্ব কত হয়, বা সেটা কি বিষয়ের উপর নির্ভর করে। তো দেখো, একটা গোলীয় ধারক আমি ধরছি যে একটা গোলক, এর মধ্যে কিউ আধান আছে, তার ব্যাসার্ধ হচ্ছে আর।
তাহলে আর দূরত্বে বিভব কত হয়? ভি সমান কিউ বাই 4 পাই এপসিলন নট আর। ভি সমান কিউ বাই 4 পাই এপসিলন নট আর বিভবের সমীকরণ। এবার আমরা জানি সি সমান কিউ বাই ভি, তাহলে এই ভি এর মানটা যদি বসাই কিউ বাই 4 পাই এপসিলন নট আর, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 4 পাই এপসিলন নট আর। এটাই হচ্ছে ধারক। তাহলে এখানে ধারকত্বটা দেখো ব্যাসার্ধের সঙ্গে সমানুপাতিক। তাহলে ব্যাসার্ধ যত বাড়বে ধারকত্ব তত বাড়বে। আরেকটা বলি, এই যে 4 পাই এপসিলন নট আর, এটা তো আমরা শূন্য মাধ্যম ধরে করলাম। এবার এখানে যদি কোনো মাধ্যম প্রবেশ করায়, যে মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে গোলকটি যে মাধ্যম দিয়ে তৈরি তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, সেক্ষেত্রে সিটা হয়ে যাবে কি 4 পাই কে এপসিলন নট আর। তাহলে পরাবৈদ্যুতিক মাধ্যম থাকলে তখন কিন্তু কে দিয়ে গুণ করতে হবে। তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ধারকত্বের মান পরিবর্তিত হচ্ছে। তাই এইটা পুরোটাই হলো গোলীয় ধারকের ধারকত্ব। তাহলে গোলীয় ধারকের ধারকত্ব নির্ভর করে ব্যাসার্ধের উপরে। আরেকটা বলতে পারি যে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই দুটো প্রধান। এরপরে আসি সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারকে ধারকত্ব হচ্ছে সি সমান এপসিলন নট এ বাই টি। এটা কি? দেখো, দুটো পাত আছে যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দুটোরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টি। তখন এই যে সমান্তরাল পাত ধারক সৃষ্টি হলো তার ধারকত্ব। এবার পাত দুটির মধ্যে যদি কে বরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমকে রাখা হয়, তখন সেই ধারকত্বটা হয়ে যাবে কে এপসিলন নট এ বাই। এবার দেখো কি কি বিষয়ের উপর নির্ভর করে এই সমীকরণটা থেকেই আমরা বলতে পারবো। তাহলে প্রথমেই আসি এ। দেখো সি প্রপোর্শনাল টু এ, অর্থাৎ পাতের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। আরেকটা এই সমীকরণ থেকে পাচ্ছি 1/t। তাহলে দূরত্ব যদি কমে ধারকত্ব বাড়বে, দূরত্ব বাড়লে ধারকত্ব কমবে। আর অবশ্যই পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান বেশি হলে ধারকত্ব বেশি হবে, কম হলে কম। এবার এই সমান্তরাল পাত ধারকের যে বিশেষ ক্ষেত্রগুলো বলছিলাম, তো ডায়াগ্রামের সাহায্যে ব্যাপারটা পরিষ্কার করা যাবে। এটা একটা ধারক আছে, তাই দুটো সমান্তরাল পাতের মধ্যে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম নেই, একাধিক পরাবৈদ্যুতিক মাধ্যম আছে। কিভাবে রাখা আছে দেখো, অনেকগুলো কেস হতে পারে। আমি এখানে দেখাচ্ছি, এটা কে1, এটা কে2, আচ্ছা এটা a/2 হয়ে গেল, এটা a/2, মানে অর্ধেক অর্ধেক। আচ্ছা, তাহলে এখানে দেখো এইটাকে আমরা কিভাবে ভাববো, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই কে1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে অংশটা, এটাকে আমরা একটা ধারক ধরবো, আর কে2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে অংশটা, সেটাকে আরেকটা ধারক। তাহলে এই ডায়াগ্রামটা এরকম ভাবে হবে। তাহলে এটা C1, এটা C। এবারে C1 এর মানটা আমরা কি করে বের করব? দেখো
সি ওয়ান সমান কি কে ওয়ান এপসিলন নট এ, মানে এখানে এ বাই টু বাই ডি। আর সি টুটা কি, আচ্ছা কে ওয়ান, সি টুটা হচ্ছে কে টু এপসিলন নট এ বাই টু বাই ডি। এবার সি ওয়ান সি টু এখানে দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে। কেন সমান্তরাল সমবায়ে, ডায়াগ্রামটা দেখো ভালো করে। দুটো ধারক শুরু হয়েছে একটা দিক থেকে, আবার শেষ হয়েছে একটা বিন্দু থেকে। তাহলে এটা সমান্তরাল সমবায়ে যুক্ত হয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব কত, সি ওয়ান প্লাস সি টু। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা তুল্য ধারকত্বের মান নির্ণয় করতে পারবো। বলো ব্যাপারটা, যদি কোনো সমস্যা থাকে এখনই বলো। স্যার এই জায়গাটা আরেকবার বলুন না। ওই স্যার আমি বলছি ওই K1 K2টা এরকম মানে উলম্ব ভাবে রয়েছে, ওটা প্যারাল ভাবে থাকতে পারেনি। দাঁড়াও, সবগুলো কেসে আসবো আমি। আচ্ছা হোক, আমি তাহলে সবগুলো কেস কমপ্লিট করে নিই, তারপরে কয়েকটি আসছে। অনেক কেস আছে, অনেক রকম ভাবে থাকতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকটা কেসে তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করা যাবে আমি পরপর বলছি। আচ্ছা, এটা তাহলে ১ নম্বর কেস হলো। এবার দ্বিতীয় কেসটাতে বলি। আমি স্যার এইটাই বলছিলাম। দাঁড়াও, এরকম আরো জটিলতা বাড়বে। তাহলে এক্ষেত্রে যে প্রথমটার ধারকত্ব যদি C1, দ্বিতীয়টার ধারকত্ব C2 ধরি, তাহলে এখানে দুটো ধারক শ্রেণী সমবায়ে থাকবে না সমান্তরাল সমবায়ে? দেখো, এখানে প্রথম ধারকটা শেষ হয়েছে, দ্বিতীয় ধারকটা শুরু হয়েছে, তাই এটা কিন্তু শ্রেণী সমবায়। এরকম ভাবে তারপরে আরেকটা, একটার পর আর একটা, এটা শ্রেণী সমবায়। তাহলে C1 C2, তাহলে একইভাবে এখানে স্যার C1টা কি হবে? হ্যাঁ বলো। স্যার ওটা ওটা স্যার সমান্তরালে ছিল তাই তো? হ্যাঁ, তাহলে শ্রেণী সমবায় CS হলে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি CS ইকুয়ালস টু C1 C2 বাই C1 প্লাস, তাহলে ওই যে C1 C2 এর মান বের করে দিয়েছি, ওই মানটা বসিয়ে দিলেই আমরা ফাইনাল উত্তরটা পেয়ে যাবো। তাহলে এটা হলো কেস 2। এরপরে এবার কি হবে? এবারে কম্বিনেশনটা বলো দেখি, যে শ্রেণী সমান্তরাল কিভাবে আমরা কম্বিনেশনটা করব। এটা C1, এটা C2, সমান্তরাল তার সাথে কেটে শ্রেণী। C1 C2 কি হবে? সমান্তরাল, তার সঙ্গে টা শ্রেণীতে C3 রয়েছে। C2। হ্যাঁ, তাহলে প্রথমে আমি C1 C2 সমান্তরাল, তারপরে এভাবে। তাহলে এখানে দেখো, আমি ক্যালকুলেশনের সুবিধার্থে A/2 করছি, কিন্তু এখানে A1 A2 যা খুশি থাকতে পারে। তাই মানে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এই D1 D2, আমি সব জায়গায় যে D/2 থাকবে অর্থাৎ অর্ধেক থাকবে তার কোনো মানে নেই। তাহলে C1 C2 C3 মান লিখলাম, সেই অনুযায়ী
এখানে প্রথমে শ্রেণী সমবায় করে নেব সমান্তরাল সমবায়টা। তাহলে সমান্তরাল সমবায় মানে কি, ওটা C1 + C2 হয়ে যাবে। সরি, তাহলে C1 + C2 হয়ে যাবে, তার সঙ্গে C3টা শ্রেণীতে আছে। তাহলে এখানে তিনটে ধারকের কম্বিনেশন কি হবে? স্যার C2 C3টা হচ্ছে শ্রেণীতে, তার সঙ্গে হুম, C1টা প্যারালালে। হুম। তাহলে এইরকম ভাবে যে কোনো ক্ষেত্রেই দেওয়া থাক না কেন, সেখানে কিন্তু ভেবে নিতে হবে কম্বিনেশনটা কিভাবে হবে। মনে রাখবে যে দুটো যদি একই স্থান থেকে শুরু হয়, আবার একটা সাধারণ বিন্দুতে গিয়ে শেষ হয়, তবেই সমান্তরাল। কিন্তু একটার শেষ আর একটা শুরু, তাহলে সেখানে কিন্তু শ্রেণী সমবায়। এটা হলো আর একটা টাইপের অঙ্ক হয়। আচ্ছা, দুটি সমান্তরাল পাতের ধারক কত হচ্ছে সি। তাহলে স্যার এখানে চারটা কতগুলো আছে? চারটা ধারক আছে। আচ্ছা, শ্রেণীতে না সমান্তরাল? এগুলা স্যার শ্রেণীতে আছে। সমান্তরাল, সবগুলো সমান্তরালে। সমান্তরালে। সমান্তরাল হবে। তো দেখো, কমন পোটেনশিয়াল শুরু হয়েছে, শেষ হয়েছে, কমন পোটেনশিয়াল আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক স্যার, বুঝতে পেরেছি তখন আচ্ছা, এ বি এটা এর দুদিক থেকে পোটেনশিয়ালটা। হ্যাঁ আচ্ছা, দেখো চারটে ধারক ধারক আছে। তাহলে প্রত্যেকের ধারকত্ব যদি সি হয়, তাহলে সমান্তরালে তুল্য ধারকত্ব তাহলে কি হবে, 4C। আচ্ছা, এখানেও এখানে বলছে, দুটো। এখানে দুটা এবং সমান্তরালে স্যার। কারণ এই মাঝেরটা কিন্তু এটা হবে না, কারণ একই বিভব সম্পন্ন দুটি পাত আছে। তাহলে এখানে দুটো হবে, এটা একটা হবে সি, এখানে আর একটা হবে সি। তাহলে এখানে এটি সমান হয়ে যাবে 2C। এই বিশেষ ক্ষেত্রগুলো একটু মনে রাখবেন। আচ্ছা, এবার দুটি
ধারক যদি তাদেরকে পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে আলাদা বিভব হলে সেখানে আধানের পুনর্বন্টন ঘটবে। সেই আধানের পুনর্বন্টনের জন্য শক্তির অপচয় ঘটবে। দেখো, প্রথমে বলছি দুটো ধারক C1, এর মধ্যে আধান Q1, এর বিভব V1। আর একটা ধারক C2, আধান Q2, বিভব V2। তাহলে প্রাথমিক অবস্থা এটা আছে। এবার এই দুটোকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হবে। তাহলে যুক্ত করার পরে দুজনের সাধারণ বিভব কত হবে, দুজনের মধ্যে আধান কত থাকবে, আর আধান পুনর্বন্টনের ফলে শক্তির অপচয়। তো এখানে বলে রাখি, তাহলে ছোট ক্যালকুলেশন, Q1 সমান C1 P1, Q2 সমান C2। তাহলে মোট আধান Q সমান Q1 প্লাস Q, অর্থাৎ C1 P1 প্লাস C2। এবার যুক্ত করার পরে কি হবে, এর আধান ধরো হয়ে গেল Q1 ড্যাশ, এর হচ্ছে Q2 ড্যাশ। কিন্তু দেখো, যুক্ত করার পরে কতক্ষণ তো আধান প্রবাহ থাকবে, যতক্ষণ না বিভবটা দুজনের সমান হয়। তাহলে আমি ধরে নিচ্ছি দুজনের বিভবটা যে সমান, সেটা হচ্ছে V। তাহলে তখন Q1 ড্যাশ সমান C1 V, আর Q2 ড্যাশ সমান C2। তাহলে সেক্ষেত্রে মোট আধান Q সমান, দেখো, C1 V প্লাস C2। তাহলে V ইন্টু C1 প্লাস C2। এবার আধান সংরক্ষণের নীতি অনুযায়ী এদের আধান কিন্তু কোনো অপচয় হয় না। তাহলে প্রাথমিকভাবে মোট আধান এবং অন্তিম মোট আধান একই। তাহলে এই দুটোকে সমান করতে হবে। তাহলে দেখো, এইটা এবং এটা যদি সমান করি, তাহলে V সমান আমরা পাচ্ছি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস। এটা হচ্ছে তাহলে সাধারণ বিভবের রাশিমালা হয়ে গেল। তাহলে এই সাধারণ বিভব যখন পেয়ে গেলাম, দেখো তাহলে নতুন আধানটা কত, এই যে এই সমীকরণটাতে আমি যদি বসিয়ে দিই, C1 আছে, V বসিয়ে দিলে তাহলে নতুন কতটা আধান Q1 ড্যাশ হয়েছে সেটা পেয়ে যাব। দ্বিতীয় ধারকেও কতটা আধান আছে সেটাও আমরা পেয়ে যাব। এক্ষেত্রে এই যে আধান পুনর্বন্টনের ফলে শক্তির অপচয়, তো প্রাথমিকভাবে শক্তি মোট কত ছিল, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। বন্টনের পরে শক্তি ধরলাম হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার, কারণ হাফ CV স্কোয়ার হচ্ছে ধারকের শক্তি, মানে সঞ্চিত স্থিতি। তাহলে এখানে অ্যাকচুয়ালি শক্তির অপচয় হয়, মানে কি, প্রাথমিক শক্তিটা যা ছিল অন্তিম শক্তিটা কমে যায়। তাহলে ডেল্টা ইটা কত হবে, E1 মাইনাস E2। তো এখানে ভি এর মানটা বসালে ক্যালকুলেট করে ফাইনালি আমরা যেটা পাবো, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 ডিফারেন্স V2 হোল স্কয়ার। মানে কি, V1 মাইনাস V2 হতে পারে বা V2 মাইনাস V1 হতে পারে। তাহলে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 ডিফারেন্স V2 হোল স্কয়ার। এটাই হচ্ছে আধান বন্টনের ফলে শক্তির অপচয়। তুমি E1 E2 মান বসিয়ে দেবে, তারপরে ভি এর মানটা বসিয়ে দিলে ক্যালকুলেট করলে ফাইনালি এটাই পাবে। তাহলে দুটো ধারকের মধ্যে আধান পুনর্বন্টনের ফলে নতুন শক্তির মানে উৎপত্তি ঘটে না, এখানে তাদের মধ্যে যে স্থিতিশক্তিটা সঞ্চিত ছিল সেই স্থিতিশক্তির কিছুটা খরচ হয় এই আধান পুনর্বন্টন। আচ্ছা, তাহলে ধারকে সঞ্চিত স্থিতিশক্তি কত, হাফ সি। এখানে এগুলোকে কয়েকটা ফর্মে প্রকাশ করা যায়। ই সমান হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি ইন্টু ভি স্কোয়ার, কিউ সমান তো সি ভি, তাহলে ভি সমান কি, কিউ বাই সি, তাহলে কিউ বাই সি হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো, হাফ কিউ স্কোয়ার বাই সি। আরেকটা ফর্মে আমরা প্রকাশ করতে পারি, হাফ সি, সি সমান হচ্ছে কিউ বাই ভি, কিউ বাই ভি ইন্টু ভি স্কোয়ার, তাহলে কি হচ্ছে হাফ কিউ।
তাহলে এই তিনটে ফর্মুলা, এটা একটা, এটা একটা। এবার যেখানে অঙ্ক করতে গিয়ে যে ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে সেটা তো করতে হবে। এবার কয়েকটা প্রশ্ন। আচ্ছা, ধারকের মধ্য দিয়ে কি এসি ডিসি উভয়ই চলাচল করতে পারে? প্রবাহ মাত্রার কথা বলছি, এসি প্রবাহ মাত্রা এবং ডিসি প্রবাহ মাত্রা ধারকের মধ্যে দিয়ে কি উভয়ে যেতে পারে? স্যার এসি যেতে পারে কিন্তু ডিসি যেতে পারে না। আচ্ছা, ডিসি কেন যেতে পারবে না? কারণ স্যার ডিসির ফ্রিকোয়েন্সি 0, তো রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যাবে, ক্যাপাসিটিভ আচ্ছা, রেজিস্ট্যান্স। এটা এই দিক থেকে বলছো। আচ্ছা, আরেক দিক থেকে যদি আমি ভাবি, হ্যাঁ, যদি ক্যাপাসিটেটিভ ইম্পিডেন্স বলি সেদিক থেকে বলছো। আচ্ছা, ঠিক আছে। আরেকটা লজিক ভাবো যে ধারক মানে তো আধান সঞ্চয় করে। তো এক্ষেত্রে যদি ডিসি যায়, একমুখী প্রবাহ যায়, তাহলে আধান সঞ্চয় হচ্ছে কিন্তু খরচ হচ্ছে না। তাহলে মানে স্যার সঞ্চয় ফুললি চার্জ হতে হয়ে বা হতে ডিসচার্জ হতে হবে না। ফুললি চার্জ হয়ে ডিসচার্জ, কিন্তু যেটা এসির ক্ষেত্রে কি হচ্ছে, চার্জিং ডিসচার্জিং হচ্ছে সাইমালটেনিয়াসলি। ফার্স্ট হাফে চার্জিং, ঠিক আছে। সে কারণে ধারকের ক্রিয়াটাও সচল। তো যদি ডিসি হয়ে যায় তখন কিন্তু ক্রিয়াটা আর সচল থাকবে না। স্যার ওইখানটা আরেকবার বলুন স্যার, ওই এসিডিসিটা বোঝা গেল না। আচ্ছা, বলি শোনো। দেখো, ডিসি মানে কি, নির্দিষ্ট অভিমুখে প্রবাহ যায়। এসি মানে টাইমের সঙ্গে সঙ্গে প্রবাহ মাত্রার অভিমুখ পরিবর্তন হতে থাকে। আর ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট বা সমপ্রবাহ, মানে প্রবাহ মাত্রা একই অভিমুখে চলতে থাকে। তো তাহলে একই অভিমুখে যদি প্রবাহ মাত্রা যায়, তাহলে দেখো ডিসির ক্ষেত্রে কি হচ্ছে, ধারকের মধ্যে গিয়ে আধানটা সঞ্চিত হচ্ছে। তাহলে আধানটা শুধু সঞ্চিত হয়েই যাচ্ছে, কিন্তু আধানটা যে ধারক, মানে একটা জিনিস ভাবো, যে একটা নির্দিষ্ট পাত্র দেওয়া হয়েছে, তুমি তো তাকে যত খুশি জল ভরতে পারবে না, তার যতটা ধরে। এবারে ফাঁকা হলে না আমি তারপরে আবার ভরতে পারবো। এখানে কথাটা ভাবো যে ডিসি যখন যাচ্ছে তখন চার্জ একই অভিমুখে যাচ্ছে, ফলে চার্জিং হচ্ছে। তাহলে চার্জ সম্পূর্ণ হয়ে গেলে, তাহলে ডিসচার্জিং যদি না হয়, সে তাহলে ফার্দার আর চার্জ নিতে পারবে না। তার মানে কি, সে খেয়ে পুরো তার পেট ভর্তি হয়ে গেছে, আর খেতে পারবে না সে। তাহলে সে আর চার্জ নিতে পারছে না, তার মধ্যে কারেন্ট আর পাস করতে পারবে না, সে তো আর নিতেই পারছে না। কিন্তু এসির ক্ষেত্রে কি, ধনাত্মক হাতে যদি সে চার্জিং হয়, তাহলে ঋণাত্মক হাব মানে কি, প্রবাহ মাত্রার অভিমুখটা পাল্টে গেলে তখন সে সেটাকে ডিসচার্জ করবে। তাহলে হ্যাঁ অভিমুখ স্যার, পরিবর্তন যখন, বুঝতে পারছো? বুঝতে তাহলে এই পারলাম। যে চার্জিং ডিসচার্জিংটা যখন হতে থাকবে, তাহলে কি তখন সে সেটা ঠিকঠাক কাজ করবে। কিন্তু চার্জিং ডিসচার্জিং যদি না হয়, শুধুই চার্জিং হতে থাকে, তাহলে চার্জিং হতে 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 সে যখন ফুললি চার্জ হয়ে যাবে, তখন তার ক্রিয়াটা সেখানেই বন্ধ হবে।
আচ্ছা, তুল্য ধারকত্ব কত হবে বলো, ক্যালকুলেট করো। স্যার 6/5। আচ্ছা, বাকিটা বলো। স্যার একটু বলে দেন স্যার। আচ্ছা, হ্যাঁ, তো বলতো শ্রেণী সমান্তরাল কোনটা ধরেছো? স্যার ওই মাঝেরটার জন্য আমি প্রথমে বুঝতে পারছি না। স্যার বলো। বাম দিকের 1 মাইক্রোফ্যারাড আর মাঝের 1 মাইক্রোফ্যারাডটা প্রথমে প্যারালাল, আর আচ্ছা ডান দিকের 1 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড প্যারালাল, তারপর তারা আবার শ্রেণী। আচ্ছা, এই জায়গাটাতে আমি সার্কিটটা দেখলাম, তো দেওয়ার পরে আমি ব্যাপারটা বুঝলাম। তো দেখো, এই জায়গাতে একটু ভাবতে হবে। তুমি যে প্রথম দুটো প্যারালাল বলছো, সেই জায়গাতে অবশ্যই প্যারালাল হবে, তারপরে শ্রেণী হবে, তারপরে প্যারালাল। এই সার্কিটটাকে একটু ভেঙে করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আমি সার্কিটটাকে রিকনস্ট্রাক্ট করছি, ব্যাপারটা ভাববে। দেখো দেখি সার্কিটটাকে এভাবে করা যায় না। হ্যাঁ স্যার, মানে এটাই আমি বলতে গিয়ে একটু উল্টো বললাম, এভাবে করি। জামিন, দেখো দুটো সার্কিট কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট করেছি। এটা 1, এটা 1, এটাও 1, আর এটা 2। তাহলে এখানে 1 1 প্যারালাল 2 হয়ে গেল, 2 সিরিজ 1, আর তারপরে প্যারালাল 2। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি সার্কিটটা এতক্ষণে। ক্যালকুলেট করে ফেলো তাড়াতাড়ি। আচ্ছা শুভ, তোমার কত এসছে? স্যার প্রথমে স্যার ভুল এসছে তো। হ্যাঁ, বলো উত্তরটা বলো। এখন হচ্ছে 8/3। 8-3। হ্যাঁ স্যার, 8-এর, আচ্ছা 2-এর 3 প্লাস 2 হচ্ছে তো, তাহলে 3-এর হ্যাঁ, 3-এর তা- না, এটা তো সমান্তরাল, মানে সরাসরি যোগ করছি। দেখো, এই দুটো ও যোগ হ্যাঁ হ্যাঁ করলে হ্যাঁ 2 হচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তাহলে 8-এর 3। প্রথমে C1টা হচ্ছে 2। আচ্ছা, C2 সমান হচ্ছে 2 ইন্টু 1/2 প্লাস 1, তাহলে এটা হচ্ছে 2-3। আর C3টা হচ্ছে 2-3 প্লাস 2, তাহলে 3 2 6, 2 8-3 মাইক্রোফ্যারাড। তো সার্কিট একটু এদিক ওদিক পেঁচিয়ে দিতেই পারে। সার্কিটটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই না করলে সমস্যা পড়বে। আচ্ছা, ধারকের শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আমি বললাম না, হয়তো অনেক কিছু শুরু করে দিলাম। তো এখানে আরেকবার বলে দিই ফর্মুলাটা, সার্কিটে ডিরেক্ট চলে এলাম। তো ধারকের শ্রেণী সমবায়ে
আচ্ছা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কি, তুল্য ধারকত্ব কি হবে? যদি সিএস তুল্য ধারকত্ব হয় তাহলে 1/CS সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, মানে কি রোধের ঠিক উল্টো। আর সমান্তরাল হলে এটা হচ্ছে সমবায় নির্ণয়ের সূত্র। তাহলে সিপি যদি সমান্তরালে হয় তাহলে সিপি সমান হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3। এইটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব নির্ণয়ের সূত্র। বলো, এতক্ষণ যা বললাম সেখানের মধ্যে কোনো কিছু সমস্যা থাকলে বলো। ধারকের যে কেসগুলো বললাম, 4টে কেস বা এগুলো কোনো সমস্যা থাকলে বলো। একটু আগে এসি ডিসিটা নিয়ে আমি বলছিলাম, তো এটুকু মনে রাখবে যে ডিসি বর্তনীতে যদি কোনো ধারক যুক্ত করা হয় তাহলে যে বাহুটিতে ধারক যুক্ত করা হয়েছে সেই বাহু দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। আচ্ছা, এই বর্তনী অনুযায়ী ধারকে সঞ্চিত মোট আধান কত? স্যার মোট আধান ধারকে, স্যার এটা তো ডিসি প্রবাহ যাচ্ছে, মানে ধারকে সঞ্চিত আধান কি হবে, হবে নি তো? হ্যাঁ, ধারক তো সঞ্চিত আধানটা তো সঞ্চিত হলেই তো সেখান থেকে আর প্রবাহ মাত্রা যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে ফুললি চার্জ হলে তবে আর প্রবাহ মাত্রা যাবে না। তাহলে যে কত আধান দিলে সেটা পুরোপুরি চার্জ হয়ে যাবে। বলো, করতে পারলে করো, নাহলে আমি করে দেবো। করে দিবেন স্যার। আচ্ছা, দেখো এখানে কয়েকটা জিনিস একটু বোঝার আছে। এখান দিয়ে প্রবাহ মাত্রা যাবে, কিন্তু এখান দিয়ে কোনো প্রবাহ মাত্রা যাবে না। তাহলে বর্তনীর আগে মূল প্রবাহ মাত্রাটা বের করি। আর একটা কথা, যে এইটা এবং এই শেষেরটা দুটো সমান্তরালে আছে, তাহলে এইটা দ্বিতীয়টা, এই মাঝের লাইনের বিভব যা হবে তাহলে ধারকেরও বিভব তাই হবে। কারণ প্রবাহ মাত্রা যদি না যায়, ফুল বিভবটা এই ধারকের দুটো প্রান্তের এগেনস্টে চলে আসবে। আগে আমি প্রবাহ মাত্রাটা বের করি, আই। এখানে তাহলে লাস্ট টার্মটা যদি বাদ যায় তাহলে আর ইকুইভ্যালেন্টটা কত? ক্যাপিটাল R2 প্লাস স্মল r। তাহলে আই সমান ই বাই R2 প্লাস r। তাহলে এখানে ভিটা কত? ভি হচ্ছে আই R2, তাহলে ই R2 বাই
R2 প্লাস, তাহলে কিউ সমান সিভি, তাহলে CER2 বাই R2 প্লাস, এটাই হচ্ছে answer। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। দেখো ধারকত্ব চ্যাপ্টারটা মোটামুটি এইটুকুই আছে। বলো এরপরে কোন দিকে স্যার শুরু করবো, 11-এর? বলো। স্যার এরপরে হিট করলে মনে হয় ভালো হবে স্যার, মানে চুম্বকটা স্যার এখন এই দুটো করলিয়ে না, আর চুম্বকটা মানে একই রকম তো। হ্যাঁ, এবার হুম। এগুলো একটু জটিল স্যার, এবারে হিটের দিকে গেলে মনে হয় ভালো হয়, আমার মত আর কি। আচ্ছা হোক তাহলে, ওই গ্যাসের গতীয় তত্ত্ব, তারপরে তাপ গতিবিদ্যা, ওইগুলো থার্মোডাইনামিক্স শুরু করবো নাকি? হুম স্যার, ওগুলা হলে একটু সহজ হবে এবারে। আচ্ছা হোক, তাহলে ক্লাস 11-এর গ্যাসের গতীয় তত্ত্ব শুরু করব। দিয়ে ওই তাপ সংক্রান্ত যে ইউনিটটা আছে না, ক্যালোরিমিতি, আহ তারপরে ওই বস্তু তাপীয় অবস্থা সংক্রান্ত যে চ্যাপ্টার গুলো আছে, ওই ইউনিটটা আমরা শেষ করব। তাহলে পরের দিন আমরা গ্যাসের গতীয় তত্ত্ব দিয়ে স্টার্ট করব। আর স্যার ওই আর এই পরীক্ষার চ্যাপ্টারে, কোশ্চেনটাও স্যার একটু আলোচনা করে দিবেন, যেগুলা পারা যাবে নি। সেটা অবশ্যই করে দেবো, আগে দিয়ে দাও, বুধবার দিন আমি ওটা আলোচনা করে দেবো। আর এখানে এই চ্যাপ্টারে প্রচুর অঙ্ক আছে সার্কিট রিলেটেড, তো আমি তার মধ্যে কিছু পাঠাচ্ছি, সেগুলো অবশ্যই করে নেবে। আর যা সমস্যা হবে আমাকে পরের দিন বলবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? ঠিক আছে হোক। এটা মোটামুটি ছোট এবং সহজ চ্যাপ্টার, আশা করছি সমস্যা হবে না। আর পরীক্ষাটা অবশ্যই দিয়ে নাও সবাই। তাহলে বুধবার দিন আমি পরীক্ষার প্রশ্ন যা যা সমস্যা থাকবে সেটা আমি আলোচনা করে দেবো। ওকে। ঠিক আছে স্যার। ওকে বাই। আর 9:30 থেকে ক্লাস হবে এবারে। হ্যাঁ স্যার।